বন্ধ করে দিতে বাধ্য হলো। দেশের মধ্যে চলাই যাচ্ছিল না মাননীয় সভাপতি, কারণ সেখানকার বায়ুতে যে পরিমাণ মাননীয় সভাপতি যে উপাদানগুলো থাকার কথা সেটি দাঁড়িয়েছে 993 এমপিসি সিএমএ, যা মাননীয় সভাপতি যেটি হারটি রয়েছে গ্রহণযোগ্য হার 400, তার থেকে অনেক বেশি। সে কারণে পুরো শহরটি থমকে দাঁড়িয়েছিল। মাননীয় সভাপতি, প্রশ্নটি হচ্ছে, একটি ছোট শহরে যখন অত্যধিক জনসংখ্যা দাঁড়িয়ে যায় তখন সেখানে বাস করার উপায়টিও থাকে না। তার জন্য আমাদের সেই হারমিন শহরে যেতে হয় না, আমরা নয়াদিল্লিকে দেখি, কলকাতাকে দেখি, ঢাকাকে দেখি, আমাদের কায়রোকে দেখি, আমরা নাইজেরিয়ার শহরগুলোকে দেখি। মাননীয় সভাপতি, আফ্রিকার দেশগুলোর যে অবস্থা দাঁড়িয়েছে তাদের এই অধিক জনসংখ্যার হারের কারণে। মাননীয় সভাপতি, আজকে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন কীভাবে দেখুন। তারা বলছেন যুক্তরাষ্ট্র যে পরিমাণ কার্বন নির্গমন করছে তার দেশের জনসংখ্যার অনুপাতে সেটি অনেক বেশি, কিন্তু মাননীয় সভাপতি এই জায়গায় তারা ভুলটি করছেন। যুক্তরাষ্ট্র কি কেবল তাদের দেশের মানুষের জন্য গাড়ি বানাচ্ছে? উত্তরটি হচ্ছে না। তাদের দেশের মানুষের জন্য রেফ্রিজারেটর বানাচ্ছে? উত্তরটি হচ্ছে না। তাহলে তারা কাদের জন্য বানাচ্ছে? মাননীয় সভাপতি, সারা পৃথিবীর মানুষের যখন এয়ার কুলারের প্রয়োজন হয় তখন তারা তাকিয়ে থাকে সেই 10টি দেশের দিকে, যখন তাদের রেফ্রিজারেটরের দরকার হয় তার জন্য তাকিয়ে থাকে সেই 10টি দেশের দিকে। কাজী মাননীয় সভাপতি, এই জনগণের আধিক্যের কারণে, তাদের চাহিদার যুগান্তকারী বৃদ্ধির কারণে সব জায়গাতে যখন উৎপাদন বাড়াতে হয়েছে তখনই সেই 10টি দেশকেই অতিরিক্ত কার্বন নির্গমন করতে হয়েছে। তাই কাজী মাননীয় সভাপতি, তাদের সেই জায়গাতে যদি আপনি নজর দেন তাহলে পুরো বিষয়টিকে আপনি একটি সুন্দর দৃষ্টিভঙ্গিতে দেখতে পারবেন না। আজকে মাননীয় সভাপতি, আমরা যদি বন উজাড় করার ঘটনাটি দেখি, মাননীয় সভাপতি, হার্টউইক লংটিয়ানের তত্ত্ব অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির সাথে মাথাপিছু যে আয়, সেই ভারসাম্যের সাথে বন উজাড়ীকরণের একটি তত্ত্ব তিনি দেখিয়েছেন কিভাবে প্রতি বছর মাননীয় সভাপতি বন উজাড় হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কার? উত্তর হচ্ছে ইন্দোনেশিয়ার। সেই ইন্দোনেশিয়া 2012 সালের মধ্যে 8,40,000 হেক্টর বনভূমি উজাড় করে দিয়েছে। মাননীয় সভাপতি, উত্তরটি কি শুধুমাত্র ভোগবাদী তাদের মানসিকতার কারণে? উত্তরটি হচ্ছে না, সেটি হচ্ছে তাদের জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির কারণে। আজকে আমার বক্তব্যের সর্বশেষ জায়গায় এসে আমি 4টি শহরের নাম বলবো। মাননীয় সভাপতি, সেটি হচ্ছে নরওয়ের অসলো। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি জার্মানির শহর বন, এবং মাননীয় সভাপতি, আমি বলতে চাচ্ছি বার্নের কথা। এই শহরগুলো পৃথিবীর সবচেয়ে কম দূষণের শহর। মাননীয় সভাপতি, এবার শেষ কথাটি বলে আমি শেষ করছি। এই শহরগুলোতে জনসংখ্যা পৃথিবীর যে কোনো শহরের তুলনায় কম, তাই তাদের পরিবেশটি ভালো। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ মোহাম্মদ ওমর ফারুক। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই চূড়ান্ত পর্বের বিতর্কের চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আমরা এখন যুক্তিতর্ক এবং যুক্তি খণ্ডন যে পর্ব, সেটি আমরা শুনব। দুই দলের দুজন দলনেতা, তারা 2 মিনিট করে সময় পাবেন। আমি অনুরোধ করছি রনক মেহেদি, দলনেতা, ঢাকা মেডিকেল কলেজ, তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় সভাপতি, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আজকে যুক্তি খণ্ডন পর্বে যে যুক্তিটি খণ্ডন করে শুরু করতেছে সেটি হচ্ছে, তারা বারবার বলছেন যে আজকে জনসংখ্যা বৃদ্ধির চাপ ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলিতে বন উজাড় হচ্ছে, এবং বন উজাড় হচ্ছে এই কারণে এই অধিক জনসংখ্যার চাহিদা মেটাতে গিয়ে। মাননীয় সভাপতি, একটি জিনিস এখানে উল্লেখ্য, জিনিসটা হচ্ছে এরকম যে আজকে ইন্দোনেশিয়া বা বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি এই যে বন উজাড় করে তারা কি করছে? বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি বন উজাড় করা শুরু করেছে মূলত বাংলাদেশ যখন শিল্পায়নটি অধিকার জেগে বসেছে তারপর থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতে ইট কারখানা বেড়ে গিয়েছে, গার্মেন্টস শিল্পের প্রভাব বিস্তার হয়েছে, এই জিনিসগুলি বৃদ্ধি পেয়েছে। মাননীয় সভাপতি, এখন কথা হচ্ছে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প এবং সেই গার্মেন্টস শিল্পর পরে যে ট্যানারি শিল্পর পরে যে অন্যান্য শিল্প কারখানা, এই গার্মেন্টস দ্রব্যাদি এবং ট্যানারি শিল্পের চামড়াজাত দ্রব্যাদি, এগুলি কি বাংলাদেশের স্থানীয় মানুষ ব্যবহার করে মাননীয় সভাপতি? না মাননীয় সভাপতি, এই জিনিসগুলি বাংলাদেশের স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে না। এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের বা উন্নত বিশ্বের রাষ্ট্রের মানুষের চাহিদা পূরণের উদ্দেশ্যে তৈরি হয়েছে। আজকে অ্যামাজন এলাকার বনভূমি যে প্রতি বছর 1.4% করে কমছে, সেটি অ্যামাজনের স্থানীয় মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে নয় মাননীয় সভাপতি, উন্নত রাষ্ট্রের মানুষের ভোগবাদী চাহিদা পূরণ করতে গিয়ে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, অধিক জনসংখ্যা সবসময় যে একটি রাষ্ট্রকে দূষিত করে না, তার একটি সুন্দর উদাহরণ আমি এখন দিব। সেটি হচ্ছে, আমি এখন হংকং নামে একটি শহরের কথা বলি, যে শহরটিতে 2 কোটি মানুষের বসবাস, কিন্তু যে শহরটি বিশ্বের 10টি সুন্দরতম বসবাসযোগ্য শহরের একটি মাননীয় সভাপতি। অর্থাৎ এত জনসংখ্যার চাপ নিয়েও সেই
শহরটি পরিবেশ দূষণের হাতে ছেড়ে দেয়নি, কারণ মাননীয় সভাপতি জনসংখ্যার বৃদ্ধি সবসময় পরিবেশ দূষণ করে না, এর সঙ্গে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ যে কাঠামো সেই বিষয়টি জড়িত মাননীয় সভাপতি। এখন মাননীয় সভাপতি তারা বলেছেন 2050 সালের ভিতরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যেমন বাংলাদেশের মতো রাষ্ট্রগুলিতে জনসংখ্যার চাপ এত হবে যে থাকার মতো জায়গা জমি পাওয়া যাবে না। কিন্তু মাননীয় সভাপতি 2050 সালের ভিতরে উন্নত রাষ্ট্র যদি তাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ না কমায়, তাহলে পৃথিবীর বাংলাদেশের মতো রাষ্ট্রগুলির অর্ধেক জায়গায় যে সমুদ্রের নিচে থাকবে সেখানে থাকার মধ্যেই কেউ থাকবে না, সেই কথাটি তারা এড়িয়ে গিয়েছেন খুব সযত্নে মাননীয় সভাপতি। এখানেই আমাদের কথাটি ছিল। অর্থাৎ মাননীয় সভাপতি একটি স্থায়ী উন্নয়নের দিকে ঝুঁকতে হলে আজকে থেকে 100 বছর পরের কথা চিন্তা করতে হলে আমরা সমুদ্রের নিচে গিয়ে উন্নয়ন করব নাকি সমুদ্রের উপরে জায়গাগুলিকে জিয়ে রেখে সেখানে উন্নয়ন করব, সেটি আজকে আমাদের ভাবতে হবে মাননীয় সভাপতি। এবং সেজন্য জনসংখ্যার বৃদ্ধির যতটা না দায় তার চেয়ে বেশি উন্নত বিশ্বের ভোগ বিলাসিটির দায় বেশি মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। যুক্তি খণ্ডনের জন্য আমি আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ ওমর ফারুক। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, তিনি বললেন বাংলাদেশে যে শিল্পায়ন ঘটেছে সে কারণে গাছ কর্তনের সংখ্যা বৃদ্ধি হয়েছে। মাননীয় সভাপতি, এটি অত্যন্ত ভুল তথ্য, কারণ গাছপালা মাননীয় সভাপতি কেটে যে শিল্প হয়েছে সেই শিল্প কোন শিল্প এবং তার সাথে ট্যানারির কী সম্পর্ক সেটি আজকে তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন, এবং তিনি গাছকেন্দ্রিক শিল্প এবং তার রপ্তানি আয়কে আজকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। তাই তার সংসদে এই উদাহরণটি টিকেনি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে তিনি বলেছেন পৃথিবীতে মানুষ থাকবে না, আমরা সেটি বলছি। মাননীয় সভাপতি, আমরা কখনোই বলিনি পৃথিবীতে মানুষ থাকবে না। জন্মের মাননীয় সভাপতি সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী পৃথিবীতে মানুষ আসবে। কিন্তু মাননীয় সভাপতি, পৃথিবীতে কোন পরিবেশ পরিপ্রেক্ষিতে চীনকে এক সন্তান নীতি নিতে হয়েছে? আমাদের কেন জন্মবিরতিকরণ পদ্ধতির দিকে যেতে হয়েছে? মাননীয় সভাপতি, আমরা কেন জনসংখ্যাকে মাননীয় সভাপতি কমানোর চেষ্টা করছি সেটি আজকে তারা ভুলতে বসেছেন। তারা বলতে চেয়েছেন সেই পূর্বের জন্মের আমাদের দাদা দাদির মতো 11, 12 জন 13 জন সন্তান হবেন, এবং তার ফলে মাননীয় সভাপতি আগামী 100 বছরে পৃথিবীর জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 900 কোটি। মাননীয় সভাপতি, সেই 900 কোটি মানুষ হ্যামবার্গার খাবে মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, সেটি খেতে পারবে না। মাননীয় সভাপতি, এই 900 কোটি মানুষকে নিয়ে তার উন্নয়নটি মাননীয় সভাপতি সেরকম হবে না। মাননীয় সভাপতি, আজকে তারা যে স্থানিকীকরণ বা লোকালাইজেশন এই বিষয়টিকে প্রচণ্ড পরিমাণ ভুল করেছেন। তারা মাননীয় সভাপতি যেই জায়গায় কার্বন ইমিশন হচ্ছে সেই জায়গার মানুষগুলোকেই সেই জন্য দায়ী করছেন না। মাননীয় সভাপতি, আমি পূর্বে আমার বক্তব্যের অংশেই বলেছি, তৃতীয় বিশ্বে যখন তার চাহিদাটি বাড়বে তার উৎপাদনটি হবে মাননীয় সভাপতি উন্নত বিশ্বে, এটি নিয়ম, কারণ তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মাননীয় সভাপতি। সে কারণে সেখানে যদি কোনো কিছু উৎপাদন হয় সেই উৎপাদনটি মাননীয় সভাপতি মানুষের প্রয়োজনে, শুধুমাত্র সেই দেশের মানুষের ভোগবাদের প্রয়োজনে নয়। মাননীয় সভাপতি, এই জিনিসটি তারা আজকে পুরো পৃথিবীর জিনিসটি যখন গড় করতে গিয়েছেন তখন ওই দেশের মানুষের সংখ্যা দিয়ে ভাগ করার কারণে এই ভাগফলটি অত্যন্ত বেশি হয়েছে, যে কারণে গণিতে তিনি হয়তো পার পেয়ে গেছেন। কিন্তু মাননীয় সভাপতি, পৃথিবীর বাস্তবতায়, জনসংখ্যার বাস্তবতায় এটি অত্যন্ত হাস্যকর যুক্তি ছিল। এই অঙ্কের ভুলটির করার কারণেই আজকে বিরোধী দল এই সংসদে আলোচনাটির সর্বাগ্রে অবস্থান করে। আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলনেতা মোহাম্মদ ওমর ফারুককে। আমি প্রথমে ধন্যবাদ জানাই দুই পক্ষের বক্তাদের চমৎকার এবং অসাধারণ বিতর্ক আমাদের উপহার দেওয়ার জন্যে। বিতর্ক সবসময় খুব আনন্দের, কারণ আমাদের ভেতরে যে সচেতনতা কাজ করে, আমাদের ভেতরে যে প্রজ্ঞা কাজ করে, আমাদের ভেতরে যে সুদূর প্রসারী চিন্তা কাজ করে, তার সঙ্গে নতুন মাত্রা যোগ করে দেয় বিতর্ক। সেজন্য এটি খুবই স্বাস্থ্যপ্রদ। বিতর্ক ঘরেও যেমন প্রয়োজন, সেরকম সারা বিশ্বেও প্রয়োজন। বিতর্ক হবে, কিন্তু আমি যখন কোনো বিতর্ক সভায় আসি তখন আমি এক ধরনের স্মৃতি রোমন্থনের আনন্দ উপভোগ করি। কারণ একসময় ঠিক আজকে নবীন প্রজন্মের বিতার্কিকরা যেভাবে বিতর্ক করছেন, এই বাংলাদেশ টেলিভিশনের সামনে দাঁড়িয়ে এভাবে দুরু দুরু বক্ষেই বলা যেতে পারে, দিল কাঁপে কারণ সেরকম আমিও বিতর্ক করেছি। এবং বিতর্কের জন্য যে একটা প্রস্তুতি লাগে, আসলে একটা অসাধারণ প্রস্তুতি প্রয়োজন। অনেক তথ্য, অনেক উপাত্ত সংগ্রহ করতে হয়। আমাদের এই দুই দলের বিতার্কিকরা আজকে সত্যি আমি বলবো যে অনেক তথ্য এবং উপাত্ত, অনেক নতুন জ্ঞান আমাদেরকে উপহার দিয়েছেন, এবং অত্যন্ত সপ্রতিভ 6 জন বিতার্কিককে আমরা পেয়েছি, যেটি এই বিতর্কের অগ্রযাত্রার ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। জনসংখ্যাকে যদি আমরা আসলে শক্তি হিসেবে সেভাবে তৈরি করতে না পারি, তাহলে এটিও কিন্তু সমাজের জন্য, দেশের জন্য, আমাদের আগামী বিশ্ব ব্যবস্থার জন্য কিন্তু এক ধরনের হুমকি।
অতএব সেই জন্য আমরাও চেষ্টা করি শুধুমাত্র পরিবেশকে যেভাবে আমরা চেষ্টা করছি যে উন্নত করার জন্য একটা টেকসই একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, ঠিক একইভাবে কিন্তু আমরা চাই যে আমাদের যে জনসংখ্যাকে সেটাও যেন আগামী দিনে সত্যিকার অর্থে জনশক্তি হিসাবে ব্যবহার হয়। বাংলাদেশ সরকারও কিন্তু আজকে বাংলাদেশ একটা বিশাল জনসংখ্যার দেশ এবং বাংলাদেশও কিন্তু চেষ্টা করছে যে এই জনসংখ্যাকে ব্যবহার করে অর্থাৎ তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে তৈরি করার জন্য। সেজন্য আমাদের দেশে কিন্তু দক্ষতা উন্নয়ন নীতিও করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা যে কোনো বিষয়কে আমরা ইতিবাচক অর্থে ব্যবহার করতে না পারি তাহলে সেটি কিন্তু একটা খারাপ দিক বা নেতিবাচক দিক নিয়ে আসবে। একটা প্রশ্ন আছে যে আসলে আমরা যেটাকে ভোগবাদিতা বলছি সেটা কি সবসময় খারাপ কিনা, অর্থাৎ একটা সময় যেটাকে মনে হতো যে এটা হচ্ছে বিলাসিতা, এখন তো কিন্তু আমার কাছে মোবাইল ফোনটা কিন্তু এই মুহূর্তে বিলাসিতা নয়, এখন টেলিভিশন কিংবা ফ্রিজ কিন্তু বিলাসিতা নয়। একটা সময় যখন আমরা ওজোন স্তরে ফুটো বা ওজোন স্তর ক্ষয়ে যাচ্ছে এটা আমরা বলি সব সময়, একটা সময় আপনার বলা হতো যে ক্লোরোফ্লো কার্বন যেটাকে বলে সিএফসি গ্যাস সেটাকে বলা হচ্ছে যখন এটা আবিষ্কার হচ্ছে ওয়ান্ডার গ্যাস, কিন্তু কিছুদিন ব্যবহার পরে দেখা গেল যে এটাই কিন্তু পরিবেশের জন্য একটা বিশাল ক্ষতি নিয়ে আসছে। এখন সারা বিশ্ব চেষ্টা করছে যে এটাকে ইতিমধ্যে বৈশ্বিক যে সচেতনতা সেটা অংশ হিসেবে কিন্তু এই ওজোন স্তরের যে ক্ষতি অনেকটাই কমিয়ে আনার সম্ভব হয়েছে। এবং আপনারা দেখবেন যে এখন সিএফসি গ্যাস যেসব জায়গাতে আছে, যেসব টিভি ফ্রিজ সেগুলি কিন্তু এখন আমদানি করা সেভাবে হচ্ছে না, অর্থাৎ সচেতনতার একটা জায়গা কিন্তু এটা আছে। নির্বিচারে বন ধ্বংস হচ্ছে, এটা কিন্তু একটা বড় কারণ। গ্রিনহাউস গ্যাসের জন্য আসলে শিল্প কারখানা বর্জ্য এবং বেশিরভাগই এটা আমাদের বক্তারা বলেছেন যে উন্নত বিশ্বই কিন্তু আসলে এই জন্য বেশি দায়ী, আমাদের মতো দেশগুলি আসলে সেজন্য দায়ী নয়। বিশ্ব পরিবেশ দিবসে আমরা আসলে এই ধরনের বিষয়গুলি নিয়ে আলোচনা করি এবং এখানে বলা হচ্ছে 100 কোটি জনের অপার স্বপ্ন একটি বিশ্ব করি না নিঃস্ব, অর্থাৎ আমরা একে যাতে নিঃস্ব করতে না পারি। আমরা আমাজনের কথা বলি, আমরা আমাদের সুন্দরবনের কথা বলি। আমাজনে কিন্তু একজন শহীদ আছেন, সে শহীদের নাম হচ্ছে চিকো মেন্ডেজ, এবং এই চিকো মেন্ডেজ কিন্তু আমাজনের যে জঙ্গল রক্ষা করার জন্য, অর্থাৎ যে বিশাল যে সেখানে বন আছে সে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত দস্যুদের হাতে নিহত হয়েছেন। আজকে এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা এটুকু আহ্বান করব যে পরিবেশ রক্ষা যাতে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারি। একটা আফ্রিকান প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু গো কুইকলি গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। আমরা একা যেতে চাই না, কিন্তু আমরা দ্রুত যেতে চাই এবং সেজন্য আমাদের কিন্তু একসঙ্গে যেতে হবে এবং দ্রুতও যেতে হবে। এবং আমি বিশ্বাস করি যদি আমরা সচেতন হই আমরা একসঙ্গে যেতে পারবো, আমরা দ্রুতও যেতে পারবো এবং আমরা এই পরিবেশকে রক্ষা করতে পারবো, আগামী প্রজন্মের জন্য একটা চমৎকার সুস্থিত শান্তিময় পৃথিবী রাখতে পারবো। আমাদের সামনে ফলাফল এসে গেছে। আজকের বিষয় ছিল অধিক জনসংখ্যা নয়, ভোগবাদী জীবনযাত্রাই পরিবেশ দূষণের মূল কারণ। আজকের বিজয়ী দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা হয়েছেন দুজন। বিজয়ী দলের দলনেতা মোহাম্মদ উমর ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং রনক মেহেদি দলনেতা ঢাকা মেডিকেল কলেজ। খুব সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তো সেই পুরনো কথা, বিজয় মহান এবং বিজয় সংগ্রাম মহত্তর। আমি প্রত্যাশা করি আগামীতে এই সংগ্রাম, বিজয়ের কোনো সংগ্রামই কিন্তু শেষ হয় না, অতএব আগামী দিনেও তারা তাদের যে বিজয়ের সংগ্রামে আরও বেশি অবতীর্ণ হবে এবং ভালো করবে এই প্রত্যাশা করি। আমি তরুণ প্রজন্মের এই মেধাবী বিতার্কিকদের আবারও অভিনন্দন জানাই। দর্শক শ্রোতা, আপনাদের প্রতি থাকলো অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।